প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল লাইফ টেলসে। আমি আপনাদের সাথে নাহিদ রানা। আজকের এই গল্পটি ধন সম্পদ, ক্ষমতা আর অহংকারের নেশায় কিভাবে একজন মানুষ নিজের শিকড় ভুলে যায় এবং একজন নীরব পিতা কিভাবে সেই অহংকারের পতন ঘটান, সেই গভীর বাস্তবতা নিয়ে তৈরি। এটি শুধু একটা গল্প নয়, জীবনের এক অমোঘ সত্য। এখন গল্পটি শুরু করা যাক। কলকাতার আলিপুরের উঁচু পাহাড়ের ওপর দাঁড়ানো সেই বিশাল ও জমকালো প্রাসাদ আজ হাজারো রঙিন আলোয় ঝলমলিয়ে উঠেছিল। শহরের সবচেয়ে প্রতিপত্তিশালী ও ধনী ব্যক্তিরা এই জাঁকজমকপূর্ণ উৎসবে যোগ দিতে একসাথে জড়ো হয়েছিলেন। এটি ছিল মেঘা সেনের অসাধারণ কৃতিত্বের উদযাপন, যাকে দেশের সবচেয়ে প্রভাবশালী নারী প্রধান নির্বাহী কর্মকর্তাদের তালিকায় শীর্ষস্থান দেওয়া হয়েছিল। চারপাশে দামি শ্যাম্পেনের গ্লাস, ঠোকাঠুকির মিষ্টি শব্দ ভেসে আসছিল, আর বিলাসী সুগন্ধি বাতাসে মিশে যাচ্ছিল। মেঘা এক অপূর্ব ডিজাইনার সালোয়ার কামিজ পরে অতিথিদের মধ্যে গর্ব ভরে হেসে বেড়াচ্ছিলেন। তার স্বামী অর্জুনও পাশে দাঁড়িয়েছিল, যে অবিরাম বড় বড় শিল্পপতিদের সামনে চাটুকারিতায় ব্যস্ত ছিল। সে স্ত্রীর কৃতিত্বকে নিজের স্বার্থ চরিতার্থ করার সিঁড়ি বানিয়ে পরিকল্পনা আঁকছিল। মেঘার চোখে অহংকার আর ক্ষমতার নেশা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। তার সামান্যতম ধারণাও ছিল না যে তার এই উঁচু সাফল্যের ভিতের নিচে কার রক্ত ও পরিশ্রমের গন্ধ লুকিয়ে আছে। সে সেই সব লোকের প্রশংসা কুনোতে মগ্ন ছিল, যারা শুধু তার বর্তমান সম্পদ আর প্রতিপত্তি দেখে তার সামনে মাথা নত করছিল। হঠাৎ সেই বিলাসবহুল বিশাল লিভিং রুমের এক কোণ থেকে হরিশঙ্কর সেন বেরিয়ে এলেন। ৭০ বছরের বৃদ্ধ হরিশঙ্করের গায়ে ছিল একটি পুরনো সাধারণ ধুতি পাঞ্জাবি, যা অনেক জায়গায় ছেড়ে গিয়েছিল। তার চোখে ছিল অদ্ভুত ক্লান্তি আর মুখে গভীর বলিরেখা, যা জীবনের কঠিন সংগ্রামের চিহ্ন বহন করছিল। সারাদিন না খেয়ে কাটানোয় তার দুর্বল শরীর কাঁপছিল। তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল এবং তিনি রান্নাঘরের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, যাতে কিছু শুকনো খাবার খেয়ে নিতে পারেন। সেই চকচকে মেঝেতে হাঁটতে হাঁটতে হরিশঙ্করকে সেই বিলাসী পরিবেশে একদম অসামঞ্জস্য লাগছিল। হঠাৎ এক নামকরা বিদেশি বিনিয়োগকারীর দৃষ্টি সেই বৃদ্ধের ওপর পড়ল এবং তিনি অবাক হয়ে ভ্রু কুঁচকে উঠলেন। অতিথিদের মধ্যে হালকা ফিসফাস শুরু হয়ে গেল, যা দ্রুত মেঘার কানেও পৌঁছে গেল। যখন মেঘা ঘুরে দেখলেন যে তার বৃদ্ধ বাবা সেই জীর্ণ অবস্থায় অতিথিদের সামনে চলে এসেছেন, তখন তার রক্ত ফুটে উঠল। তার মনে হল যেন কেউ তার জমকালো কৃতিত্বের মুকুটে কাদা ছিটিয়ে দিয়েছে। এক মুহূর্তও নষ্ট না করে মেঘা দ্রুত বাবার দিকে এগিয়ে গেলেন। তার মুখে যে মিষ্টি হাসি কয়েক মুহূর্ত আগেও খেলা করছিল, তা এখন ভয়ঙ্কর রাগ আর ঘৃণায় পরিণত হয়েছিল। তিনি বাবার দুর্বল হাত এত জোরে চেপে ধরলেন যে হরিশঙ্কর যন্ত্রণায় কেঁপে উঠলেন। তুমি এখানে বাইরে কি করছো? তিনি দাঁত চেপে নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন। হরিশঙ্কর কাঁপতে কাঁপতে জানালেন যে তার খুব খিদে পেয়েছে। কিন্তু মেঘা তার কোনো কথা শুনলেন না এবং তাকে প্রায় টেনে হিঁচড়ে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। রান্নাঘরের দরজা বন্ধ হতেই বাইরের হইচই আর সঙ্গীত হঠাৎ থেমে গেল। সেখানে শুধু এক ভয়ঙ্কর ও দম বন্ধকর নীরবতা ছড়িয়ে পড়ল। হরিশঙ্কর হাঁপাচ্ছিলেন। তার বয়স্ক ও দুর্বল পা সেই অপমান ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারছিল না। তিনি একটি চেয়ারের দিকে এগোলেন, যাতে তার কাঁপা শরীরকে সামান্য বিশ্রাম দিতে পারেন। তিনি ভেবেছিলেন হয়তো মেয়ে তাকে খাবার দেবে এবং বিশ্রাম নিতে বলবে, কিন্তু তার নিজের মেয়ে তার সাথে কতটা নির্মম ব্যবহার করতে চলেছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। হরিশঙ্কর যখন সেই কাঠের চেয়ারে বসার জন্য ঝুঁকলেন, মেঘা নিষ্ঠুরভাবে চেয়ারটি পেছনে টেনে নিলেন। ভারসাম্য হারিয়ে বৃদ্ধ হরিশঙ্কর সেই ঠান্ডা ও শক্ত মার্বেল মেঝেতে আছড়ে পড়লেন। তার হাঁটু ও কনুইয়ে তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল, কিন্তু শারীরিক যন্ত্রণার চেয়ে বেশি আঘাত লাগল তার মনে। তিনি সজল চোখে মেয়ের দিকে তাকালেন, এই আশায় যে হয়তো মেঘা তার ভুল বুঝতে পারবে এবং তাকে তুলতে হাত বাড়াবে। কিন্তু মেঘার চোখে করুণা বা অনুশোচনার কোনো চিহ্ন ছিল না। তিনি অত্যন্ত কঠিন ও ঠান্ডা স্বরে বললেন, তোমার কি মাথায় ঢোকে না যে বাইরে আমার কত গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিরা আছে? যদি তারা তোমাকে এই ভিক্ষুকের মতো দেখে ফেলত, তাহলে আমার কোটি কোটি টাকার ব্যবসার চুক্তি তৎক্ষণাৎ বাতিল হয়ে যেত। তিনি রাগে কাঁপছিলেন। তোমার এই দারিদ্র্য ও ছেঁড়া পোশাকের নাটকের জন্য আমার সব সম্মান মাটিতে মিশে যেত। আমি এই প্রতিপত্তি কত কষ্ট করে অর্জন করেছি সে বিষয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। হরিশঙ্কর কিছু বলার আগেই মেঘা পাশের কাউন্টার থেকে বাকি ঠান্ডা খাবার তুলে নিলেন। তিনি সেটি একটি স্টিলের প্লেটে ঢেলে অত্যন্ত ঘৃণায় মেঝেতে বসে থাকা বাবার সামনে ছুঁড়ে দিলেন।
কিছু খাবার প্লেট থেকে ছিটকে ঠান্ডা মেঝেতে ছড়িয়ে পড়ল। যদি তোমার এত খিদে পেয়ে থাকে তবে এখানে মাটিতে বসে খাও। বাইরে এসে আমার অতিথিদের সামনে আমার মুখ পোড়ানোর চেষ্টা করো না। তোমাকে এই বিলাসী বাড়িতে থাকতে দিয়েছি, এটাই তোমার জন্য যথেষ্ট বড় সৌভাগ্য হওয়া উচিত। সেই ঠান্ডা ও নির্মম স্বর বৃদ্ধ পিতার কানে গলিত সীসার মতো বিঁধছিল। মেঘা পেছনে না তাকিয়েই সেখান থেকে চলে গেলেন এবং রান্নাঘরের ভারী দরজা পেছনে বন্ধ করে দিলেন। হরিশঙ্কর সেই ঠান্ডা মেঝেতে স্তব্ধ হয়ে বসে রইলেন। তার ঝাপসা চোখ থেকে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছিল, যা বলিরেখাযুক্ত গাল বেয়ে ছড়িয়ে থাকা ঠান্ডা খাবারের ওপর পড়ছিল। এটি শুধু খাবারের অপমান ছিল না, বরং এক পিতার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের হত্যা ছিল, যা তিনি সারা জীবন করে এসেছিলেন। ভারতীয় সংস্কৃতিতে যেখানে খাবারকে দেবতার মর্যাদা দেওয়া হয় এবং পিতাকে ঈশ্বরের প্রতিরূপ মানা হয়, আজ সেই দুটি জিনিসই পায়ের নিচে পিষে ফেলা হচ্ছিল। হরিশঙ্করের কাঁপা হাতগুলো মেঝেতে পড়ে থাকা খাবারের দানা তুলে নিল। তার সেই অতীতের স্মৃতি মনে পড়তে লাগল, যখন তিনি নিজের ক্ষুধা চেপে মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার জন্য দিন-রাত পরিশ্রম করেছিলেন। আজ সেই মেয়েই তাকে এক অস্পৃশ্য ও ভিক্ষুকের মতো মেঝেতে বসে খেতে বাধ্য করল। বাইরে চলতে থাকা বিলাসী উৎসবের সঙ্গীতের সুর বন্ধ দরজা পেরিয়ে এখনও হালকা ভেতরে আসছিল। প্রতিটি তালের সাথে হরিশঙ্করের হৃদয়ে গভীর ক্ষত তৈরি হচ্ছিল। তিনি চোখের জলে ভেজা খাবার মুখে দিলেন। সেই খাবার পাথরের মতো শক্ত ও তেতো লাগছিল। তিনি চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই সেই অপমানজনক অবস্থায় খাবার গিলছিলেন। এটি কর্মীর কেমন এক নিষ্ঠুর চক্র ছিল, যেখানে এক পিতা নিজের তৈরি পৃথিবীতে এভাবে পরবাসী ও দরিদ্র হয়ে গিয়েছিলেন। আলিপুরের সেই বিলাসী রাত বাইরে তার পূর্ণ জৌলুস নিয়ে ঝলমল করছিল, কিন্তু রান্নাঘরের সেই নির্জন কোণে শুধু ঘন অন্ধকার ও হতাশার রাজত্ব ছিল। হরিশঙ্কর জানতেন যে এটি শুধু শুরু, এবং তার মেয়ের অহংকার তাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে। সম্পদের অন্ধ দৌড়ে মেঘা সংস্কার ও মানবিক অনুভূতিকে অনেক পেছনে ফেলে দিয়েছিলেন। সেই বৃদ্ধ পিতা নিজের মেয়ের এই ভয়ঙ্কর পতন চুপচাপ দেখার জন্য অসহায় ছিলেন, এবং তার কাছে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পর দরজা আবার খুলল এবং অর্জুন ভেতরে এলো। তার মুখে এক কুটিল ও চতুর হাসি লেগেছিল। সে মেঝেতে বসে থাকা শ্বশুরকে দেখে তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে মাথা নাড়ল। মেঘা একদম সঠিক বলেছে। আপনাদের মতো লোক এই উঁচু সমাজের যোগ্য নয়। আপনাদের তো কৃতজ্ঞ হওয়া উচিত যে আমরা আপনাদের এখানে দুবেলা খাওয়াচ্ছি। অর্জুনের এই তীক্ষ্ণ কথাগুলো হরিশঙ্করের ক্ষতে নুন ছিটিয়ে দিল। যে ব্যক্তি নিজে অন্যের অনুগ্রহে বেঁচে আছে, আজ সেই তাকে অপমান করছিল। হরিশঙ্কর অর্জুনের কথার কোনো জবাব দিলেন না। তিনি মাথা নিচু করে বাকি খাবারের দিকে চুপচাপ তাকিয়ে রইলেন। তার ভেতরে এক ভয়ঙ্কর ঝড় উঠছিল, কিন্তু বাইরে থেকে তাকে এক শান্ত ও গভীর হ্রদের মতো দেখাচ্ছিল। তিনি জীবনে অনেক প্রতারণা ও দুঃখ সহ্য করেছিলেন, কিন্তু নিজের সন্তানের থেকে পাওয়া এই প্রতারণা ছিল সবচেয়ে গভীর ও অসহ্য। তিনি চোখ বন্ধ করলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন তিনি মেয়েকে সঠিক বুদ্ধি দেন, যদিও এর জন্য তাকে আর কত কষ্ট সহ্য করতে হবে কে জানে। উৎসব ধীরে ধীরে তার চরম পর্যায়ে পৌঁছাচ্ছিল। বাইরে লোকেরা সাফল্যের মিথ্যে গল্প শোনাচ্ছিল এবং একে অপরের চাটুকারিতায় মগ্ন ছিল। অন্যদিকে ভেতরে এক সত্যিকারের নিঃস্বার্থ পিতা নিজের চোখের জলে মেঝে পরিষ্কার করছিলেন। হরিশঙ্কর ধীরে ধীরে নিজের প্লেট তুললেন এবং সেটি সিঙ্কে রেখে দিলেন। তার পায়ে এখন দাঁড়িয়ে থাকার শক্তিও অবশিষ্ট ছিল না। তিনি দেওয়ালের সাহায্য নিলেন এবং কোনো মতে নিজেকে সামলালেন। তিনি জানতেন যে এই বাড়িতে এখন তার জন্য কোনো সম্মান বা ভালোবাসা অবশিষ্ট নেই, শুধু এক ঠান্ডা ও কঠোর আনুষ্ঠানিকতা বাকি আছে। রান্নাঘর থেকে বেরোনোর সময় তিনি আর একবার সেই ঝলমলে হলের দিকে তাকালেন। তার মেয়ে এখনও সেই অচেনাদের মাঝে হাসি মুখে কথা বলছিলেন। হরিশঙ্কর এক গভীর ও যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেললেন এবং চুপচাপ নিজের ছোট্ট অন্ধকার ঘরের দিকে হেঁটে চললেন। সেই ঘরটি, যা কর্মচারীদের কোয়ার্টারের পাশেই ছিল, সেখানে কোনো আরাম সুবিধা ছিল না, শুধু একটি পুরনো খাট আর কিছু পুরনো স্মৃতি ছিল যা তাকে প্রায়ই সারা রাত ঘুমাতে দিত না। তিনি নিজের লাঠির ওপর ভর দিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার করিডরে অদৃশ্য হয়ে গেলেন। ঘরে পৌঁছে হরিশঙ্কর সেই পুরনো খাটে শুয়ে পড়লেন।
তার চোখ দিয়ে তখনও অবিরাম জল পড়ছিল এবং বালিশ পুরোপুরি ভিজে গিয়েছিল। তার ঘুম আসছিল না, কারণ তার চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে আসছিল যখন মেঘা তার সামনে খাবারের প্লেট মেঝেতে ছুঁড়ে ফেলেছিলেন। সেই দৃশ্য তার মস্তিষ্কে এক ভয়ঙ্কর স্বপ্নের মতো গেঁথে গিয়েছিল। তিনি নিজের কাঁপা হাত দুটি বুকের ওপর রাখলেন এবং নিজের ভাঙা হৃদয়কে শান্ত করার চেষ্টা করলেন, যা যন্ত্রণায় ফেটে পড়ছিল। হরিশঙ্করের এই অবস্থা শুধু এক সাধারণ বৃদ্ধ পিতার অসহায়তা ছিল না, বরং এটি তার দ্বারা রচিত এক গভীর ও কঠিন পরীক্ষার অংশও ছিল। তিনি নিজের সারা জীবনের উপার্জন ও ক্ষমতা মেয়েকে শুধু এটি দেখার জন্যেই দিয়েছিলেন যে সম্পদ তাকে বদলে দেয় কিনা। আজ তিনি তার সেই প্রশ্নের সবচেয়ে নির্মম ও স্পষ্ট উত্তর পেয়ে গিয়েছিলেন। সম্পদ ও ক্ষমতা মেঘার ভেতরের মানুষটিকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল। এই চিন্তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এবং তিনি আরও বেশি করে কাঁদতে লাগলেন। বাইরের উৎসবের হইচই এখন ধীরে ধীরে কমে আসছিল, কারণ অতিথিরা নিজেদের বাড়ির দিকে ফিরছিল। কিন্তু হরিশঙ্কর সেনের জীবনে যে ঝড় আজ রাতে উঠেছিল তা এখনই শান্ত হওয়ার ছিল না। কর্মের এই খেলা মাত্র শুরু হয়েছিল এবং সময়ের চাকা নিজের গতিতে ঘুরছিল। আজ যে মেয়ে অহংকারের নেশায় নিজের বাবাকে মেঝেতে বসিয়ে খাবার খাওয়াচ্ছিল, সে জানত না যে নিয়তি তার জন্যে সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। রাত আরও গভীর ও শীতল হয়ে উঠছিল। অন্ধকার ঘরের সেই নীরবতা হরিশঙ্করকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বাইরের হইচই এখন পুরোপুরি থেমে গিয়েছিল, কিন্তু তার মনের ভেতরের ভয়ঙ্কর ঝড় শান্ত হওয়ার নাম নিচ্ছিল না। পুরনো খাটের প্রতিটি শব্দ তাকে তার একাকিত্বের কঠোর অনুভূতি দিচ্ছিল। জানলা দিয়ে চুঁইয়ে আসা চাঁদের ফ্যাকাশে আলো তার চোখের জলে ভেজা চেহারায় পড়ছিল। মেঝেতে ছুঁড়ে ফেলা সেই খাবারের স্মৃতি তার বুকে এক ধারালো ছুরির মতো বিঁধছিল, যা তার আত্মাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। তার ঝাপসা চোখের সামনে অতীতের সেই পাতা উল্টাতে লাগল, যখন কলকাতার তপ্ত রোদে তিনি কারখানায় শ্রমিকের কাজ করতেন। ঘামে ভেজা তার শরীর প্রায়ই ক্লান্তিতে ভেঙে পড়ত, কিন্তু মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন তাকে আবার দাঁড় করিয়ে দিত। সেই সময় মেঘা খুব ছোট ছিল এবং তার নিষ্পাপ হাসি তার সারা দিনের কষ্ট মুছে দিত। তিনি নিজে কত রাত না খেয়ে কাটিয়েছিলেন যাতে মেয়েকে কখনো খালি পেটে শুতে না হয়। হরিশঙ্করের সেই ভয়ঙ্কর দিনটি আজও মনে আছে, যখন মেঘার স্কুলের ফি জমা দেওয়ার শেষ তারিখ এসে গিয়েছিল। তার কাছে এক পয়সাও ছিল না এবং কেউ ধার দিতে অস্বীকার করেছিল। মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয়ে তিনি এত অসহায় হয়ে পড়েছিলেন যে হাসপাতালে গিয়ে নিজের রক্ত বিক্রি করে দিয়েছিলেন। সেই টাকা তার রক্তের ছিল, যা মেঘার জন্য এক বড় ও দামি স্কুলের দরজা খুলে দিয়েছিল। সেই সময়ের মেঘা কত আলাদা ছিল। সে এক মিষ্টি ও বুদ্ধিমান শিশু ছিল যে বাবার পরিশ্রমের মূল্য জানত। যখন সে স্কুল থেকে ফিরত, তখন ছোট হাত দিয়ে তার কপালের ঘাম মুছিয়ে দিত এবং বলত যে বড় হয়ে তার সব দুঃখ দূর করে দেবে। হরিশঙ্কর সেই স্মৃতিতে হারিয়ে এক হালকা হাসির সাথে কেঁদে ফেললেন। সেই নিষ্পাপ শিশুটি না জানি কবে সেই অন্ধকার ও স্বার্থপর দুনিয়ায় হারিয়ে গেল, যেখানে শুধু টাকা ও প্রতিপত্তিই গুরুত্ব পায়। যতই মেঘা বড় হতে লাগল, তার উচ্চাকাঙ্ক্ষা এক বিপজ্জনক রূপ নিতে শুরু করল। ব্যবসার জগতে পা রাখতেই সে সেই সব নৈতিক মূল্যবোধ ত্যাগ করল যা হরিশঙ্কর তাকে শিখিয়েছিলেন। সে সাফল্যের সিঁড়ি উঠতে যে কোনো মাত্রায় যেতে প্রস্তুত ছিল। সে সেই সব পুরনো ও অনুগত কর্মীদের এক পলকে চাকরি থেকে বের করে দিল, যারা কোম্পানির কঠিন সময় বেতন ছাড়াই কাজ করেছিল। তার এই পদক্ষেপ পুরোপুরি অমানবিক ও নির্মম ছিল। মেঘার কাছে ব্যবসা শুধু লাভের খেলা হয়ে দাঁড়িয়েছিল, যেখানে আবেগ ও আনুগত্যের কোনো স্থান ছিল না। সে অনেক ছোট প্রতিষ্ঠানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে দখল করল এবং শত শত পরিবারের রুজি কেড়ে নিল। যখন হরিশঙ্কর এসব জানতে পারলেন, তখন তার বুক ফেটে যাচ্ছিল। তিনি নিজের মেয়েকে এভাবে ধর্ম ও মানবতার পথ থেকে সরে যেতে দেখতে পারছিলেন না। তিনি ঠিক করলেন যে তাকে বোঝাবেন এবং সঠিক পথে ফিরিয়ে আনবেন। একদিন হরিশঙ্কর মেঘার বিলাসী অফিসে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলেন। তিনি তাকে মনে করিয়ে দিলেন যে সাফল্যের প্রাসাদ কখনো অন্যের চোখের জল ও দুঃখের ভিত্তিতে টিকে থাকতে পারে না।
তিনি তাকে কর্ম ও ধর্মের গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু মেঘা তার কথা মাঝপথে থামিয়ে দিলেন। তার চোখে আগের সেই সম্মান ছিল না, বরং এক অদ্ভুত অহংকার ও অবজ্ঞা ফুটে উঠেছিল। সে বাবার দিকে এক তীক্ষ্ণ ও উপহাসপূর্ণ দৃষ্টি দিল। আপনার ব্যবসার কি বোঝাছে মেঘা? অত্যন্ত ঠান্ডা ও বিধিয়ে স্বরে বললেন। আপনি তো সারা জীবন এক দরিদ্র ও ব্যর্থ মানুষই রয়ে গেলেন। আমি যদি আপনার মতো আবেগে ভাসি, তাহলে এই কোম্পানি একদিনও চলবে না। এটা কর্পোরেট দুনিয়া, এখানে দুর্বলদের কোনো জায়গা নেই। নিজের রক্তের মানুষের থেকে শোনা এই কথাগুলো হরিশঙ্করের কাছে মৃত্যুদণ্ডের চেয়ে কম ছিল না। তিনি চুপচাপ সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘর থেকে বেরিয়ে এলেন। সেদিন হরিশঙ্কর প্রথমবার এই ভয়ঙ্কর উপলব্ধি করলেন যে তিনি মেয়েকে এক সফল যন্ত্র বানিয়ে দিয়েছেন, কিন্তু এক ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার সমস্ত পরিশ্রম, ঝরানো রক্ত ও ঘাম সব বৃথা হয়ে গিয়েছিল। মেঘার ভেতরের সেই আগুন যা তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আসলে তার নিজের বিবেক ও সংস্কারকে পুড়িয়ে ছাই করছিল। সম্পদের নেশা তাকে এতটা অন্ধ করে দিয়েছিল যে সে সঠিক ও ভুলের পার্থক্য ভুলে গিয়েছিল। আজ রাতের ঘটনা সেই দূরত্বকে আরও গভীর করে দিয়েছিল। যে পিতা তার জন্য সবকিছু বাজি রেখেছিলেন, আজ তাকে এক ভিক্ষুকের মতো মেঝেতে বসে খেতে বাধ্য করা হল। হরিশঙ্কর বারবার নিজের ভাগ্যকে দোষারোপ করছিলেন। তিনি কি এই দিন দেখার জন্যই সেই তপ্ত রোদে যৌবন ক্ষয় করেছিলেন? এটাই কি তার অসংখ্য ত্যাগের শেষ ফল? এই দুর্ভাগ্যজনক প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। শুধু এক দমবন্ধকর নীরবতা ছিল। ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ যা বপন করে তাই কাটে। কিন্তু হরিশঙ্কর বুঝতে পারছিলেন না যে তিনি এমন কি পাপ করেছিলেন যার এত ভয়ঙ্কর শাস্তি পাচ্ছিলেন। হয়তো তার সবচেয়ে বড় অপরাধ এটাই ছিল যে তিনি মেয়েকে জীবনের কঠোর বাস্তবতা ও সংগ্রাম থেকে পুরোপুরি দূরে রেখেছিলেন। তিনি তাকে ফুলের বিছানা দিয়েছিলেন, কিন্তু সেই ফুলের নিচের কাঁটাগুলো চিনতে শেখাননি। এখন সেই কাঁটাগুলোই তার নিজের আত্মাকে ক্ষতবিক্ষত করছিল। এই পুরো পতনে মেঘার স্বামী অর্জুনেরও বড় ভূমিকা ছিল। সে ছিল এক স্বার্থপর ও লোভী মানুষ যে আগুনে ঘি ঢালত। সে অবিরাম মেঘার কান ভারী করত এবং বাবার বিরুদ্ধে উস্কানি দিত। অর্জুনের নজর সবসময় হরিশঙ্করের বিশাল সম্পত্তির উপর ছিল, যা তিনি সারা জীবনের কঠোর পরিশ্রমে গড়ে তুলেছিলেন। সে জানত যে যতক্ষণ হরিশঙ্কর তাদের পথে আছেন, সে সেই সম্পত্তির ওপর পুরোপুরি দখল করতে পারবে না। হরিশঙ্কর নিজের খাটে এপাশোপাশ করছিলেন, কিন্তু ঘুম তার চোখ থেকে অনেক দূরে ছিল। নিজের মেয়ের বর্তমান অবস্থা দেখে তার খুব করুণা হচ্ছিল। সে এই বিষয়ে অজ্ঞ ছিল যে সে যে সাফল্যের শিখরে বসে আছে তা আসলে এক আগ্নেয়গিরি, যা যে কোনো সময় ফেটে যেতে পারে। ক্ষমতা ও টাকার এই মায়াজাল খুব বিপজ্জনক, যা মানুষের থেকে সবকিছু কেড়ে নেয়। হরিশঙ্কর এসব জানতেন, কিন্তু তিনি পুরোপুরি অসহায় বোধ করছিলেন। এক পিতার কাছে এটি দেখা সবচেয়ে যন্ত্রণাদায়ক যে তার নিজের সন্তান পতনের গভীর গর্তে তলিয়ে যাচ্ছে, এবং তিনি চেয়েও তাকে বাঁচাতে পারছেন না। হরিশঙ্কর নিজের ভেতরে এক বড় রহস্য লুকিয়ে রেখেছিলেন, সেই রহস্য যা এই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারত। কিন্তু তিনি এখনও চুপ থাকাই উচিত মনে করলেন। তিনি চেয়েছিলেন মেঘা যেন নিজের ভুল নিজে বুঝতে পারে, তার জন্য যত বড় মূল্য দিতে হয়। রাত আরও গভীর হয়েছিল এবং ঘরে ঠান্ডা বেড়ে গিয়েছিল। হরিশঙ্কর পুরনো চাদরটি দুর্বল শরীরে টেনে নিলেন, কিন্তু ভেতরের সেই ঠান্ডা কোনো চাদরে কম হওয়ার ছিল না। তার চোখের জল এখন শুকিয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ের যন্ত্রণা একই রকম ছিল। তিনি নিজের পুরো জীবন অন্যের জন্য উৎসর্গ করেছিলেন, কিন্তু আজ জীবনের এই শেষ পর্যায়ে তার কাছে কাঁদার জন্য কারো কাঁধও ছিল না। এটি ছিল এক ভয়ঙ্কর ও ভয়ানক একাকিত্ব। তার নিজের কোম্পানি সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের চিন্তা তাকে তাড়া করছিল। যে কোম্পানিটি তিনি একটি ছোট ঘর থেকে শুরু করে আজ দেশের অন্যতম বড় কর্পোরেট প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন, আজ সেই কোম্পানির নিয়ন্ত্রণ এমন হাতে ছিল যারা কোনো দয়া ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছিল। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ মেঘার এক স্বাক্ষরের উপর নির্ভর করছিল। হরিশঙ্কর সেই নিরপরাধ কর্মীদের পরিবারের জন্য চিন্তিত ছিলেন, যারা মেঘার উচ্চাকাঙ্ক্ষার বলি হতে চলেছিল।
মেঘার মনে হচ্ছিল যে সে সব কিছু নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু আসলে সে নিজের বোনা জালে ফেসে যাচ্ছিল। তার সেই সব লোককে চিনতে পারার ক্ষমতা ছিল না যারা চাকুকারিতা করে নিজের স্বার্থ চরিতার্থ করছিল। অর্জুনের মতো লোক ঘুণ পোকার মতো তার সাম্রাজ্যকে ভেতর থেকে ফোঁকলা করে দিচ্ছিল। হরিশঙ্কর নিজের মেয়েকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু আজকের ঘটনা তাদের মাঝের শেষ সুতোটুকুও ছিঁড়ে দিয়েছিল। তার মনে পড়ল কিভাবে ছোটবেলায় মেঘা অসুস্থ হলে তিনি রাতভর ভগবানের সামনে বসে তার আরোগ্যের প্রার্থনা করতেন। আজ তার মেয়ে শারীরিকভাবে সুস্থ ছিল, কিন্তু তার আত্মা খুব গভীরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। হরিশঙ্কর আরেকবার হাত জোর করলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন তিনি মেয়ের এই আধ্যাত্মিক অসুস্থতা দূর করেন। তিনি নিজের জন্যে কিছু চাইতেন না, শুধু নিজের সেই পুরনো নিষ্পাপ মেঘাকে ফিরে পেতে চাইতেন। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল এবং বাইরে আকাশে ভোরের প্রথম আলো ফোটার প্রস্তুতি চলছিল। কিন্তু হরিশঙ্করের জীবনে এখন কোনো ভোর অবশিষ্ট ছিল না। তার জীবনের সূর্য চিরতরে ডুবে গিয়েছিল। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং নিজের ভাগ্যকে মেনে নেওয়ার চেষ্টা করলেন। তিনি জানতেন যে আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং ও যন্ত্রণাদায়ক হবে। তাকে সব অপমান ও কষ্ট সহ্য করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তার এই বিষয়ে পূর্ণ বিশ্বাস ছিল যে কর্মফল কাউকে ক্ষমা করে না। আজ যা বোনা হচ্ছে কাল তা কাটতেই হবে। মেঘা আজ যে পাপ করেছে তার শাস্তি এই জন্মেই ভোগ করতে হবে। হরিশঙ্কর এই বিষয়ে ভীত ছিলেন, আবার নিশ্চিন্তও ছিলেন। ভীত ছিলেন কারণ তিনি মেয়েকে কষ্টে দেখতে পারতেন না, আর নিশ্চিন্ত ছিলেন কারণ প্রকৃতির বিচার সবসময় সর্বোচ্চ ও অটল। ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। তিনি ঠিক করলেন যে এখন আর কিছু বলবেন না এবং চুপচাপ সব দেখবেন। তিনি এক নীরব দর্শকের মতো এই পুরো নাটকের শেষ অঙ্ক পর্যন্ত দেখবেন। তার এই নীরবতা তার দুর্বলতা নয়, বরং তার সবচেয়ে বড় শক্তি ছিল। তিনি চোখের জল মুছলেন এবং এক দীর্ঘশ্বাস ফেললেন। শরীরে শক্তির নামগন্ধ ছিল না, কিন্তু তার আত্মা এখনও পাহাড়ের মতো মজবুত ছিল। এই লড়াই এখন তার ও মেয়ের মধ্যে ছিল না, বরং এটি ছিল ধর্ম ও অধর্মের মধ্যেকার এক ভয়ঙ্কর যুদ্ধ। জানলা দিয়ে আসা সকালের ঠান্ডা হাওয়া তার চেহারা ছুঁয়ে গেল। পাখিদের কলকাকলিতে শহর ধীরে ধীরে জেগে উঠছিল, কিন্তু এই বিলাসী প্রাসাদের দেওয়ালের আড়ালে বেড়ে ওঠা পাপ ও অহংকার এখনও গভীর ঘুমে মগ্ন ছিল। হরিশঙ্কর নিজের কাঁপা হাতে পাশের জলের গ্লাস তুললেন এবং শুকনো তৃষ্ণা মেটানোর চেষ্টা করলেন। তিনি জানতেন যে আজকের দিন তার জন্য আরও তিক্ত অভিজ্ঞতা নিয়ে আসবে, যা তাকে কোনো প্রতিবাদ ছাড়াই চুপচাপ পান করতে হবে। অতীতের দুঃখদায়ক স্মৃতি ও বর্তমানের ভয়ঙ্কর সত্যের মাঝে দুলতে দুলতে হরিশঙ্কর সেন নিজেকে কঠোর নিয়তির হাতে সঁপে দিলেন। তিনি নিজের লাঠি শক্ত করে ধরলেন, যা এখন তার জীবনের একমাত্র সাহারা হয়ে দাঁড়িয়েছিল। তিনি সেই চূড়ান্ত মুহূর্তের অপেক্ষায় রইলেন, যখন তার মেয়ের এই ফোকলা অহংকার কাঁচের প্রাসাদের মতো চুরমার হয়ে যাবে। সময়ের চাকা ঘুরে গিয়েছিল এবং সেই ধ্বংসাত্মক কর্মফল ফলানোর সময় দ্রুত এগিয়ে আসছিল। সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে এক অদ্ভুত চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছিল। কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড় ও ঐতিহাসিক মার্জার হতে চলেছিল, যা মেঘার কেরিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত। কিন্তু এই প্রক্রিয়ায় এক বড় বাধা ছিল। কোম্পানির ৭০% শেয়ারের মালিক ও বোর্ডের রহস্যময় চেয়ারম্যান, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। এই মার্জারকে চূড়ান্ত করতে সেই অজ্ঞাত চেয়ারম্যানের স্বাক্ষর অত্যন্ত জরুরি ছিল। মেঘা নিজের বিলাসী কেবিনে অস্থির হয়ে পায়চারি করছিলেন। তার চেহারায় চিন্তার গভীর রেখা স্পষ্ট ছিল। সে সেই অজ্ঞাত ব্যক্তির সাথে দেখা করার জন্য মরিয়া ছিল, যার কাছে তার কোম্পানির আসল চাবি ছিল। অর্জুন সোফায় বসে পরিস্থিতির সুবিধা নেওয়ার পরিকল্পনা করছিল। সে জানত এটাই সময় যখন সে মেঘার মাথায় বৃদ্ধ শ্বশুরের বিরুদ্ধে বিষ ঠেলে নিজের পথ পরিষ্কার করতে পারবে। মেঘা, চেয়ারম্যানের অভ্যর্থনার জন্য এক জমকালো ব্যবস্থা করতে হবে। অর্জুন নিজের কুটিল হাসি নিয়ে বলল, কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমার বাবা আমার কোনো ঝামেলা না করে। যদি চেয়ারম্যান তাকে ওই জীর্ণ অবস্থায় দেখে, তাহলে আমাদের সব পরিশ্রম ও সম্মান মাটিতে মিশে যাবে। আমাদের শীঘ্রই তোমার বাবাকে এই বাড়ি থেকে দূরে পাঠাতে হবে, যাতে তিনি আমাদের এই গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।
অর্জুনের এই বিষাক্ত কথাগুলো মেঘার অহংকারকে আরও উস্কে দিল। তার সেই রাতের ঘটনা মনে পড়ে গেল, যখন বাবা উৎসবে অতিথিদের সামনে এসে তাকে লজ্জিত করেছিলেন। সে অর্জুনের কথার সম্মতি জানিয়ে মাথা নাড়ল। সে নিজের কেরিয়ারের সবচেয়ে বড় মাইলফলকের কাছে পৌঁছতে চলেছিল, এবং কোনোভাবেই এক বৃদ্ধ ও অসহায় পিতাকে তার এই মহান সাফল্যের পথে কাঁটা হতে দিতে চাইল না। তুমি একদম ঠিক বলছ অর্জুন, মেঘা এক ঠান্ডা ও নির্মম স্বরে বললেন। আমাকে শহরের বাইরে কোনো সস্তা ও অজানা বৃদ্ধাশ্রমের খোঁজ করতে হবে। ওই লোকটা এখন আর এই বিলাসী প্রাসাদে থাকার যোগ্য নয়। সে তো এমনিতেও আমার জীবনে সমস্যা ছাড়া কিছু করেনি। আমি তাকে সেখানে পাঠিয়ে দেব যেখান থেকে সে কোনোদিন ফিরে এসে আমার কাজে ও প্রতিপত্তিতে ক্ষতি করতে পারবে না। সেই সন্ধ্যায় যখন আকাশে কালো ও ঘন মেঘ ছড়িয়েছিল, অর্জুন একটি পুরনো ভাঙা অ্যাম্বুলেন্সকে প্রাসাদের পেছনের দরজায় আনল। প্রাসাদের ভেতরের পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ ও ভারী হয়ে উঠেছিল। হরিশঙ্কর নিজের ছোট্ট অন্ধকার ঘরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। তার কোনো ধারণাই ছিল না যে তার নিজের মেয়ে তার জন্য নির্বাসনের এমন নির্মম আদেশ তৈরি করে রেখেছে, যা তার অবশিষ্ট মর্যাদাকেও পিষে দেবে। হঠাৎ তার ঘরের দরজা জোরে খুলে গেল এবং মেঘা দ্রুত পায়ে ভেতরে এলেন। তার চেহারায় কোনো করুণা ছিল না, বরং এক বরফ শীতল কঠোরতা ছড়িয়েছিল। তিনি হরিশঙ্করের একটি পুরনো কাপড়ের ব্যাগ তুলে তাতে তার ছেঁড়া পোশাক ঠাসতে লাগলেন। হরিশঙ্কর অবাক ও ভয়ে নিজের মেয়ের এই অমানবিক আচরণ দেখছিলেন। তার কাঁপা ঠোঁট দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি শুধু মেয়ের চেহারার ভাব পড়ার চেষ্টা করছিলেন। চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যাও, মেঘা কোনো ইতস্তত ছাড়াই কঠোরভাবে বললেন। আমি তোমার থাকার ব্যবস্থা শহরের বাইরে এক বৃদ্ধাশ্রমে করে দিয়েছি। এখন তুমি সেখানেই বাকি জীবন কাটাও। এখানে তোমার কোনো প্রয়োজন নেই। আমার খুব গুরুত্বপূর্ণ অতিথিরা আসছে এবং আমি চাই না তোমার এই অলক্ষণে ও দরিদ্র চেহারা দেখে আমার কোনো বড় কোটি টাকার কাজ নষ্ট হয়ে যাক। হরিশঙ্করের কানে এই কথাগুলো গলিত সীসার মতো বিঁধছিল। তিনি কখনো স্বপ্নেও ভাবেননি যে মেয়ের জন্য তিনি রক্ত ও ঘাম এক করেছিলেন, সে একদিন তাকে এভাবে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগল। তিনি মেঘার সামনে হাত জোড় করলেন এবং কাঁপা কণ্ঠে অনুনয় করলেন যেন সে তাকে এই বার্ধক্যে এভাবে অসহায় ফেলে বাড়ি থেকে বিতাড়িত না করে। কিন্তু ক্ষমতা ও টাকার নেশায় মেঘার মন পাথর হয়ে গিয়েছিল। সে বাবার কাঁপা হাতগুলো ঝটকা দিয়ে সরিয়ে দিল। সেই সময় বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল এবং মেঘের গর্জন পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলল। মেঘা হরিশঙ্করের পুরনো ব্যাগটি তুলে দরজার বাইরে সেই মুষলধারে বৃষ্টিতে ছুঁড়ে ফেললেন। সেই ব্যাগ কাদায় পড়ে ভেতরের সব কাপড় ভিজে নষ্ট হয়ে গেল। বেরিয়ে যাও এখান থেকে, মেঘা পুরো শক্তিতে চিৎকার করে বললেন। তার গলায় ঘৃণা ও অবজ্ঞা মিশেছিল। অর্জুনও দরজার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছিল এবং তার মুখে এক অত্যন্ত শয়তান হাসি ছিল। হরিশঙ্কর এক পলকের জন্য মেয়ের চোখের দিকে তাকালেন। সেই চোখে এখন আর সারল্য ছিল না, বরং ভয়ঙ্কর লোভ ও নির্মমতা বাস করছিল। তিনি লাঠি তুললেন এবং বাইরের দিকে পা বাড়ালেন। প্রচণ্ড বৃষ্টির ফোঁটা তার দুর্বল শরীরে চাবুকের মতো আঘাত করছিল। তিনি ধীরে ধীরে সেই কাদামাখা নিজের ব্যাগের দিকে এগোলেন। তিনি কাঁপা হাতে ব্যাগ তুলে বুকে জড়িয়ে ধরলেন। এটি শুধু এক ব্যাগ ছিল না, বরং তার আত্মসম্মান ও সারা জীবনের উপার্জিত সম্মানের শেষ অবশেষ ছিল। প্রাসাদের বড় দরজাগুলো তার পেছনে বিকট শব্দে চিরতরে বন্ধ হয়ে গেল। সেই ভয়ঙ্কর ঝড়ো রাতে হরিশঙ্কর একা সেই অচেনা ও অন্ধকার রাস্তায় হাঁটছিলেন। তার শরীর পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ঠান্ডায় তিনি খুব কাঁপছিলেন। কিন্তু তার মনের জ্বালা এই বৃষ্টির জলে নেভার মতো ছিল না। তার চোখে এখন আর জল ছিল না, বরং এক নীরব ও গভীর দৃঢ়তা এসে গিয়েছিল। তিনি জানতেন যে এখন সময় এসেছে যখন এই পুরো খেলার আসল সত্য সবার সামনে আসবে। এই নির্বাসন তার জন্য কোনো শাস্তি ছিল না, বরং তার দ্বারা রচিত এক বড় পরিকল্পনার শেষ ধাপ ছিল। তিনি মেয়েকে নিজের ভুল শোধরানোর প্রতিটি সুযোগ দিয়েছিলেন, কিন্তু মেঘা প্রতিবার লোভ ও অহংকারী বেছে নিয়েছিল। এখন প্রকৃতির নিয়ম নিজের কাজ করতে চলেছিল। কর্মের চাকা খুব দ্রুত ঘুরছিল এবং মেঘার কোনো ধারণা ছিল না যে সে কী ভয়ঙ্কর ধ্বংসের দিকে এগোচ্ছে। অন্যদিকে প্রাসাদের ভেতরে মেঘা স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হল যে সে নিজের জীবনের সবচেয়ে বড় কাঁটাকে চিরতরে সরিয়ে দিয়েছে।
সে অর্জুনের সাথে শ্যাম্পেনের গ্লাস তুলে নিজের এই নির্মম জয় উদযাপন করতে লাগল। তারা দুজনে সেই অজ্ঞাত চেয়ারম্যানের অভ্যর্থনার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। তাদের মনে হচ্ছিল যে এখন তাদের বিশাল কোম্পানির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ হাসিল করা থেকে কোনো শক্তি আটকাতে পারবে না। অ্যাম্বুলেন্স হরিশঙ্করকে শহরের দূরবর্তী নির্জন এলাকার দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে সেই জীর্ণ বৃদ্ধাশ্রমটি ছিল। রাস্তায় হরিশঙ্কর পুরোপুরি শান্ত ছিলেন, তার চেহারায় কোনো ভয় বা দুঃখ ছিল না। তার হাতে একটি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ লেদারের ব্যাগ ছিল, যা মেঘা ও অর্জুন পুরোপুরি অবহেলা করেছিল। সেই ছোট ব্যাগে সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের ৭০% শেয়ারের আসল আইনি নথি সুরক্ষিতভাবে রাখা ছিল। হ্যাঁ, হরিশঙ্কর সেনই ছিলেন সেই রহস্যময় ও শক্তিশালী চেয়ারম্যান, যার জন্য পুরো কর্পোরেট জগৎ অধীর হয়ে অপেক্ষা করছিল। তিনি তার অত্যন্ত অনুগত ও বিশ্বস্ত সহকারী রবির সাহায্যে এই গোপন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি মেঘাকে সিইও পদটি শুধু তার যোগ্যতা ও নৈতিক মূল্যবোধের পরীক্ষা করার জন্য দিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে মেয়ে এত সম্পদ ও ক্ষমতা সঠিকভাবে সামলাতে পারে কিনা। কিন্তু মেঘা এই পরীক্ষায় ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছিলেন। যখন অ্যাম্বুলেন্স সেই জীর্ণ বৃদ্ধাশ্রমের সামনে থামল, তখন হরিশঙ্কর বাইরে বেরোলেন। সেখানকার পরিবেশ খুব নিরাশাজনক ও বিষণ্ণ ছিল। কিন্তু হরিশঙ্করের জন্য এই জায়গাটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না, কারণ এখানে অন্তত কোনো প্রতারণা বা লোক দেখানো ছিল না। তিনি চুপচাপ এক ছোট ঘরে চলে গেলেন এবং ভেজা লাঠি কোণে রেখে দিলেন। তিনি ফোন বের করে এক সুরক্ষিত নম্বর ডায়াল করলেন। ওপাশ থেকে তার বিশ্বস্ত সহকারী রবির গম্ভীর ও শান্ত স্বর শোনা গেল। স্যার, আপনি কি নিরাপদে পৌঁছেছেন? রবি সম্মান ও উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করল। হরিশঙ্কর গভীর শ্বাস নিয়ে শান্ত স্বরে বললেন, হ্যাঁ রবি, আমি পৌঁছেছি। এখন সময় এসেছে। আমাদের সেই শেষ পরিকল্পনাটি তৎক্ষণাৎ কার্যকর করো। কালকের বোর্ড মিটিংয়ে আমি নিজে উপস্থিত থাকব। সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের আসল চেয়ারম্যান কাল সবার সামনে আসবে এবং প্রতিটি ভুলের হিসাব নেবে। তার গলায় কড়াকড়ি ও অধিকার ছিল। রবি তৎক্ষণাৎ আদেশ পালনের সম্মতি দিল। হরিশঙ্কর ফোন কেটে সেই অন্ধকার ঘরের জানলা দিয়ে বাইরের মুষলধারে বৃষ্টি দেখতে লাগলেন। তিনি এক পিতা হিসেবে সব দায়িত্ব পূরণ করেছিলেন, কিন্তু এখন তাকে এক বিচারকের ভূমিকা পালন করতে হবে। তাকে সেই ধর্ম রক্ষা করতে হবে যাকে মেয়ে লোভ ও অহংকারের নিচে পিষে দিয়েছিল। এই লড়াই এখন শুধু আবেগের নয়, সত্য ও ন্যায়ের ছিল। পুরো রাত সেই ভয়ঙ্কর বৃষ্টি কলকাতা শহরকে ধুয়ে দিল, ঠিক যেমন হরিশঙ্করের হৃদয় থেকে সব মোহ ও মায়া ধুয়ে গিয়েছিল। সকালের আলো যখন ফুটল, তখন তা এক বড় ঝড়ের আগমনের নীরব সতর্ক বার্তা দিচ্ছিল। মেঘা নিজের বিলাসী অফিসে সেজেগুজে বসেছিলেন। সে সেই ঐতিহাসিক মুহূর্তের অধীর অপেক্ষায় ছিল, যখন চেয়ারম্যানের স্বাক্ষর তাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নারীদের তালিকায় শীর্ষে পৌঁছে দেবে। সে মিটিং রুমকে চমৎকারভাবে সাজানোর নির্দেশ দিয়েছিল। সব জায়গায় দামি ফুল ও বিদেশি পেইন্টিং লাগানো হয়েছিল। অর্জুনও এক নতুন ও দামি স্যুট পরে উপস্থিত ছিল। তারা দুজনে এই বিষয়ে পুরোপুরি আশ্বস্ত ছিল যে আজকের দিন তাদের জীবনের সবচেয়ে বড় ও শুভ দিন হবে। তাদের সেই বৃদ্ধ পিতার কথা মনে পড়ছিল না, যাকে তারা কাল রাতে আবর্জনার মতো বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু নিয়তি নিজের এক আলাদা ও ভয়ঙ্কর খেলা খেলছিল। লোভ ও অহংকারের নেশায় অন্ধ মেঘার কোনো আভাস ছিল না যে চেয়ারম্যানের অভ্যর্থনার জন্য সে রেড কার্পেট বিছিয়ে রেখেছে তিনি অন্য কেউ নন, বরং সেই মানুষটি যাকে সে কাল রাতে কাদা ও বৃষ্টির মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সত্যের সেই ভয়ঙ্কর মুহূর্ত এখন খুব কাছে চলে এসেছিল, যা তার এই মিথ্যে ও নির্মম সাম্রাজ্যকে চিরতরে ধ্বংস করে দেবে। হরিশঙ্কর বৃদ্ধাশ্রমের ছোট ঘরে তৈরি হচ্ছিলেন। আজ তিনি সেই পুরনো ছেঁড়া পাঞ্জাবি পরেননি। রবি তার জন্য এক অত্যন্ত জমকালো ও দামি বিজনেস স্যুট পাঠিয়েছিল। যখন হরিশঙ্কর সেই স্যুট পরলেন, তখন তার পুরো ব্যক্তিত্ব বদলে গেল। তার চোখে সেই পুরনো চমক ও নেতৃত্বের ক্ষমতা ফিরে এসেছিল, যা একসময় সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের ভিত গেঁথেছিল। তাকে এখন আর অসহায় পিতা নয়, বরং এক শক্তিশালী ও অপরাজেয় চেয়ারম্যান মনে হচ্ছিল। বাইরে এক দামি ও জমকালো গাড়ি তার অপেক্ষায় ছিল। হরিশঙ্করে লাঠির সাহায্যে ধীরে ধীরে বাইরে এলেন এবং গাড়িতে বসে পড়লেন। তার চেহারায় এক কঠোর ও অটল ভাব ছিল।
তিনি জানতেন যে আজকের দিন তার জীবনের সবচেয়ে কঠিন দিন হবে, কারণ আজ তাকে নিজের হাতে মেয়ের ফোকলা অহংকার চুরমার করতে হবে। গাড়িটি শহরের দিকে গতি বাড়াল এবং এর সাথে কর্মের নির্মম জাকাও শেষ ধাপের দিকে দ্রুত ঘুরতে শুরু করল। সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের জমকালো ও বিশাল বোর্ড রুম আজ কোনো বড় উৎসবস্থলের মতো লাগছিল। কাচের দেওয়াল দিয়ে কলকাতা শহরের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। মেঘা সেন এক দামি কালো বিজনেস স্যুটে আত্মবিশ্বাসের সাথে প্রধান চেয়ারের পাশে দাঁড়িয়েছিলেন। আজকের দিন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন ছিল। সব বিদেশি বিনিয়োগকারী ও কোম্পানির প্রধান কর্মকর্তারা নিজেদের জায়গায় বসে গিয়েছিলেন। পুরো ঘরে এক নিস্তব্ধতা ও উত্তেজনা ছড়িয়েছিল। প্রত্যেকের নজর শুধু প্রধান দরজার উপর ছিল। অর্জুনও মেঘার পেছনে দাঁড়িয়েছিল এবং তার মুখে এক কুটিল লোভী হাসি ভাসছিল। সে বারবার দামি ঘড়ি দেখছিল আর চেয়ারম্যানের আসার অপেক্ষা করছিল। মেঘার বিশ্বাস ছিল যে আজ মার্জারের নথিতে স্বাক্ষর হতেই সে দেশের সবচেয়ে শক্তিশালী নারী হয়ে যাবে। তার অহংকার সপ্তম আকাশে ছিল এবং তার কোনো আভাস ছিল না যে নিয়তি তার জন্য কী জাল বিছিয়ে রেখেছে। তার সব দম্ভ শীঘ্রই ভাঙতে চলেছিল। মিটিংয়ের সময় হয়ে গিয়েছিল, কিন্তু রহস্যময় চেয়ারম্যানের এখনও কোনো খবর ছিল না। বিনিয়োগকারীদের চেহারায় হালকা উদ্বেগ ফুটে উঠছিল। মেঘা তার সহকারীকে বাইরে খোঁজ নিতে কড়া নির্দেশ দিলেন। সে কোনোভাবেই আজকের এই গুরুত্বপূর্ণ কাজে কোনো বাধা সহ্য করতে পারছিল না। তখনই হঠাৎ সেই ভারী দরজার হ্যান্ডেলে চাঞ্চল্য দেখা গেল। ঘরের পরিবেশ একদম শান্ত ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে গেল। প্রত্যেকের শ্বাস যেন থমকে গেল। দরজাগুলো পূর্ণ গাম্ভীর্য ও ভারী আওয়াজে খুলে গেল। ঘরে উপস্থিত সবাই সম্মানে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। মেঘা নিজের মুখে এক কৃত্রিম কিন্তু আকর্ষক হাসি ফুটিয়ে নিলেন। কিন্তু যেই তিনি ভেতরে ঢোকা মানুষটির চেহারা দেখলেন, তার সেই মিথ্যে হাসি তৎক্ষণাৎ ভয়ঙ্কর সদমা ও অবিশ্বাসে পরিণত হল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার চোখ ছানা বড়া হয়ে গেল এবং মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। সে শুধু পাথরের মতো জমে গিয়েছিল। দরজায় অন্য কেউ নয়, বরং তার পিতা হরিশঙ্কর সেন দাঁড়িয়েছিলেন। কিন্তু ইনি সেই অসহায় ও দরিদ্র বৃদ্ধ ছিলেন না যাকে সে কাল রাতে বৃষ্টি ও কাদায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আজ হরিশঙ্করের গায়ে ছিল এক অত্যন্ত দামি ও চমৎকার ডার্ক ব্লু ইতালিয়ান স্যুট। তার চোখে পুরনো অসহায়ত্ব বা জল ছিল না, বরং এক শক্তিশালী ও অটল চমক ছিল। তার চেহারায় এমন তেজ ও আত্মবিশ্বাস ছিল যা যে কোনো বড় সাম্রাজ্যের রাজাকে চ্যালেঞ্জ করতে পারত। হরিশঙ্করের পেছনে তার অনুগত সহকারী রবি দাঁড়িয়েছিল, যার হাতে এক কালো লেদার ব্রিফকেস ছিল। তাদের সাথে দেশের বড় উকিলদের এক টিমও উপস্থিত ছিল। ঘরে উপস্থিত সব বিদেশি বিনিয়োগকারী ও পুরনো বোর্ড সদস্যরা হরিশঙ্করকে দেখে শ্রদ্ধায় মাথা নিচু করছিলেন। অর্জুনের চোখ কপালে উঠে গিয়েছিল এবং তার শরীর শুকনো পাতার মতো কাঁপছিল। তার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে এসব কিভাবে হচ্ছে। এ কি তামাশা? মেঘা তোতলাতে তোতলাতে ও কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে ভেতরে কিভাবে এলে? গার্ডস, এই লোকগুলো তৎক্ষণাৎ বাইরে বের করো। সে রাগে ও ঘাবড়ে চিৎকার করে আদেশ দিলেন, কিন্তু ঘরে উপস্থিত কোনো নিরাপত্তারক্ষী জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। রবি শান্ত ও গম্ভীর পায়ে এগিয়ে টেবিলের মাঝে সেই কালো ব্রিফকেস রেখে দিল। সে অত্যন্ত ঠান্ডা ও অধিকারপূর্ণ স্বরে বলল, ম্যাডাম, আপনি নিজের সীমায় থাকুন এবং ভদ্রভাবে কথা বলুন। আপনি এই মুহূর্তে সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের আসল প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী হরিশঙ্কর সেনের সাথে কথা বলছেন। রবির এই কথাগুলো ঘরে বোমার মতো বিস্ফোরিত হল। মেঘার কানে তীব্র শীষ বাজতে লাগল এবং তার মাথা অসাড় হয়ে গেল। সে ধপাস করে চেয়ারে পড়ে গেল। এটি ছিল এমন এক ভয়ঙ্কর সত্য যা স্বীকার করা তার পক্ষে অসম্ভব ছিল। যে পিতাকে সে সবসময় দরিদ্র ও অশিক্ষিত মনে করত, তিনিই ছিলেন এই বিশাল সাম্রাজ্যের আসল মালিক। হরিশঙ্কর খুব শান্ত ও মাপা পায়ে সেই প্রধান চেয়ারের দিকে এগোলেন, যা চেয়ারম্যানের জন্য সংরক্ষিত ছিল। তিনি ঘরে উপস্থিত সবার দিকে এক তীক্ষ্ণ নজর দিলেন এবং তারপর নিজের মেয়ের ভীত চোখের দিকে সরাসরি তাকালেন। এটা দেখে আমার খুব গভীর দুঃখ হচ্ছে যে আমি যে কোম্পানিকে রক্ত, ঘাম ও সততা দিয়ে গড়েছিলাম, আজ তা লোভ ও দুর্নীতির এক বড় দলদলে ডুবে গেছে। হরিশঙ্করের ভারী গলা শান্ত ঘরে প্রতিধ্বনিত হল। আমি এই সাম্রাজ্য অনেক পরিশ্রম ও সংগ্রামে গড়েছিলাম। হরিশঙ্কর বললেন, আমি তোমাকে এই কোম্পানির সিইও শুধু এই জন্য বানিয়েছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম যে ক্ষমতা ও সম্পদ পাওয়ার পর
তোমার নৈতিক মূল্যবোধে পরিবর্তন আসে কিনা। আমি পরখ করতে চেয়েছিলাম যে আমার মেয়ে এত বড় দায়িত্ব ধর্মের পথে সামলাতে পারে কিনা। কিন্তু তুমি আমাকে শুধু নিরাশ করনি, বরং আমার পুরো বিশ্বাস ও অগাধ ভালোবাসাকেও নির্মমভাবে হত্যা করেছ। মেঘার চোখ দিয়ে এখন ঘাবড়ানি ও ভয়ের জল বইতে শুরু করেছিল। তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। অর্জুন এক শেষ ও হতাশ চেষ্টা করে এগিয়ে এসে বলল, শ্বশুরমশাই, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা তো শুধু এই কোম্পানির ভালো ও ভবিষ্যতের জন্যই সব সিদ্ধান্ত নিচ্ছিলাম। অর্জুনের এই চাটুকারিতা ও মিথ্যে শুনে হরিশঙ্করের চোখে ভয়ঙ্কর ক্রোধের আগুন জ্বলে উঠল। তুমি চুপ করো অর্জুন! হরিশঙ্করের গর্জন কাঁচের ঘরটিকে নাড়িয়ে দিল। তোমার মতো লোভী মানুষই আমার মেয়ের মাথায় বিষ ঠেলেছে। আমার কাছে তোমার সব কালোকীর্তি ও আর্থিক কেলেঙ্কারির পুরো তথ্য আছে, যা তুমি এই কোম্পানির আড়ালে অনেক বছর ধরে করছ। রবি তোমার সব ফাইল ও প্রমাণ আগেই পুলিশকে দিয়ে দিয়েছে। পুলিশ যে কোনো মুহূর্তে তোমাকে গ্রেফতার করতে এখানে পৌঁছে যেতে পারে। এটি শুনতেই অর্জুনের চেহারার মুখের রং উড়ে গেল। কর্মের নির্মম চাকা পূর্ণ গতিতে ঘুরছিল এবং প্রতিটি ভুলের কঠোর হিসেব নিচ্ছিল। হরিশঙ্কর পকেট থেকে কলম বের করে রবির দেওয়া গুরুত্বপূর্ণ আইনি নথিতে স্বাক্ষর করতে শুরু করলেন। এগুলো সেই নথি ছিল না যা মার্জারকে অনুমোদন দিত, বরং এগুলো ছিল সেই আদেশ যা মেঘা ও অর্জুনকে তাদের সব পদ থেকে তৎক্ষণাৎ অব্যাহতি দিচ্ছিল। এক পিতার হৃদয় কাঁদছিল, কিন্তু বিচারকের হাত কাঁপল না। অন্যায় ও অধর্মের পথে উপার্জিত কোনো সম্পত্তি মানুষকে সুখ বা শান্তি দিতে পারে না। হরিশঙ্কর নথিতে মোহর মারতে মারতে খুব স্পষ্ট স্বরে বললেন, তুমি নিজের অনুগত কর্মচারীদের রক্ত চুষেছ, ছোট প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছ এবং শেষে নিজের বৃদ্ধ পিতাকে এক লাওয়ারিশ কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছ, যে তোমার জন্য নিজের পুরো জীবন কোনো অভিযোগ ছাড়াই উৎসর্গ করেছিল। আজ প্রকৃতি নিজের সর্বোচ্চ বিচার করছে এবং তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মেঘা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার মিথ্যে অহংকার, অগাধ সম্পদ ও প্রতিপত্তি চোখের পলকে কাঁচের প্রাসাদের মতো চুরমার হয়ে গিয়েছিল। সে চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে পিতার পায়ে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দিন পিতা, আমার খুব বড় ভুল হয়েছে। আমি লোভ ও ক্ষমতার নেশায় পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম। দয়া করে আমাকে একটি শেষ সুযোগ দিন। সে জুতোর ওপর চোখের জল ফেলতে ফেলতে অনুনয় করছিল। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকের চোখ ভিজে গেল, কিন্তু হরিশঙ্করের চেহারায় কোনো করুণা বা কোমলতা ছিল না। তিনি ধীরে ধীরে নিজের পা পিছিয়ে নিলেন। কর্মের সবচেয়ে বড় ও কঠোর নিয়ম এটাই যে যখন মানুষের কাছে শোধরানোর সুযোগ থাকে, তখন সে নিজের অহংকারে অন্ধ হয়ে থাকে, আর যখন সে ভুল বুঝতে পারে, ততক্ষণে সময় তার হাত থেকে বালির মতো ফসকে যায়। তুমি ক্ষমা চাওয়ার সঠিক সময় কাল রাতেই সেই তীব্র বৃষ্টির মধ্যে চিরতরে হারিয়ে ফেলেছ। তখনই মিটিং রুমের বড় দরজাগুলো আরেকবার খুলে গেল এবং পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিক ভারী বুটের আওয়াজে ভেতরে প্রবেশ করলেন। তারা সরাসরি গিয়ে অর্জুনকে শক্ত করে ধরে তার হাতে হাতকড়া পরিয়ে দিল। অর্জুন ভয়ঙ্করভাবে চিৎকার করছিল এবং দয়া ভিক্ষা চাইছিল, কিন্তু কেউ তার কথা শুনল না। মেঘা এই ভয়ঙ্কর দৃশ্য ফ্যাকাশে চোখে দেখছিল। সে অসহায় হয়ে মেঝেতে বসেছিল, যেন তার শরীরে কোনো প্রাণ অবশিষ্ট নেই। হরিশঙ্কর বিদেশি বিনিয়োগকারীদের দিকে ঘুরে সম্মানের সাথে বললেন, ভদ্রমহোদয়গণ, এই অসুবিধা ও হাঙ্গামার জন্য আমি গভীরভাবে দুঃখিত, কিন্তু নিজের কোম্পানিকে বড় দুর্নীতি ও পতন থেকে বাঁচানোর জন্য আমাকে এই কঠোর পদক্ষেপ নিতে হল। এই মার্জন এখন আমার শর্ত ও আদর্শের ভিত্তিতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই যে সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের উদ্দেশ্য শুধু টাকা উপার্জন নয়, বরং সমাজের কল্যাণ ও সততার সাথে ব্যবসা করা। বিনিয়োগকারীরা তার কথাকে করতালির মাধ্যমে উষ্ণভাবে স্বাগত জানালেন। মিটিং শেষ হয়ে গেল এবং সবাই ধীরে ধীরে সেই বিশাল ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন সেই বড় ও বিলাসী ঘরে শুধু ৩ জন মানুষ বাকি ছিল: হরিশঙ্কর, রবি এবং মেঝেতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে কাঁদতে থাকা মেঘা। সেই জমকালো বোর্ডরুম, যা কিছুক্ষণ আগে মেঘার সবচেয়ে বড় সাফল্যের প্রতীক মনে হচ্ছিল, এখন তার সবচেয়ে ভয়ঙ্কর হার ও গভীর পতনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। তার জীবনের পুরো গতিপথ এক ঝটকায় বদলে গিয়েছিল। হরিশঙ্কর নিঃশব্দে চেয়ার থেকে উঠলেন এবং কাচের জানলার কাছে গিয়ে বাইরে কলকাতা শহরের দ্রুত ছুটে চলা জীবন দেখতে লাগলেন। তিনি এক দীর্ঘ ও গভীর শ্বাস নিলেন। আজ নিজের এই জয়ে তার কোনো আনন্দ অনুভব হচ্ছিল না। এক পিতা হিসেবে তিনি আজ নিজের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক লড়াইয়ে হেরে গিয়েছিলেন।
তিনি মেয়ের মিথ্যে সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে এক ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন। রবি নিচু স্বরে জিজ্ঞাসা করল, স্যার, এখন এই মেয়েটির কি করব? আমরা কি একেও কোম্পানির সম্পত্তির সাথে বেদখল করে দেব? হরিশঙ্কর কয়েক মুহূর্ত কোনো উত্তর দিলেন না। তার চোখে অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো আরেকবার চলচ্চিত্রের মতো ভেসে উঠল। সেই দিন যখন তিনি রক্ত জল করে স্কুলের ফি দিয়েছিলেন, এবং সেই ভয়ঙ্কর রাত যখন সে তাকে মেঝেতে পশুর মতো খেতে বাধ্য করেছিল। প্রতিটি স্মৃতি ছুরির মতো বিঁধছিল। হরিশঙ্কর জানলা থেকে নজর সরিয়ে মেঝেতে শিশকানো মেয়ে মেঘার দিকে তাকালেন। তার চেহারায় এখন কোনো ক্রোধ ছিল না, বরং এমন নীরবতা ছিল যা বড় ঝড়ের পর আসে। হরিশঙ্করের শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠ সেই খালি ঘরে প্রতিধ্বনিত হল, এই কোম্পানি ও আমার সব ব্যক্তিগত অ্যাকাউন্ট তৎক্ষণাৎ ফ্রিজ করে দাও। আমি আমার সম্পত্তির ৮০% সেই সব অনাথাশ্রমকে দান করছি যাদের সত্যিই প্রয়োজন আছে। বাকি ২০% দিয়ে কর্মচারীদের কল্যাণ তহবিল তৈরি করা হবে। মেঘা পিতার এই কথা শুনে তার চোখে আতঙ্ক ছড়িয়ে গেল। তার বিলাসী জীবন, দামি শখ ও গর্ব সবকিছু এক পলকে ছাই হয়ে গেল। পিতা, আপনি এমন করতে পারেন না। আমি আপনার একমাত্র মেয়ে। যদি আপনি আমার থেকে এসব কেড়ে নেন, তাহলে আমি কোথায় যাব? আমার কি হবে? সে হামাগুড়ি দিয়ে তার কাছে এসে জুতো জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। তার এই অবস্থা দেখে যে কারো মন গলে যেতে পারত, কিন্তু হরিশঙ্কর সেনের মন এখন এমন কঠোর পাথর হয়ে গিয়েছিল যাকে চোখের জলের ধারায় গলানো সম্ভব ছিল না। তুমি আমার মেয়ে সেই রাতেই মরে গিয়েছিলে যখন তুমি এক ক্ষুধার্ত পিতাকে মেঝেতে খেতে বাধ্য করেছিলে। তিনি নিজের পা পিছিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বললেন, সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের নতুন ম্যানেজিং ডিরেক্টর আজ থেকে রবি হবে। তার সততাই তার আসল পুঁজি। তুমি সম্পদের নেশায় যে পাপ করেছ তার শাস্তি এটাই যে তুমি খালি হাতে যাবে। রবি তৎক্ষণাৎ ফোন বের করে আইনি টিমকে চেয়ারম্যানের নতুন আদেশ কার্যকর করার নির্দেশ দিল। মেঘা বেহুশ হয়ে সেই ঠান্ডা কাঁচের মেঝেতে পড়েছিল। তার নিজের অতীতের নির্মম সিদ্ধান্তগুলো মনে পড়ছিল, যখন সে অসহায় কর্মচারীদের বের করে দিয়েছিল। আজ সে নিজেই সেই অন্ধ গর্তে পড়ে গিয়েছিল যা সে অন্যদের জন্য খুঁড়েছিল। কর্মের চক্র কত নির্দয়ভাবে ঘোরে তার ভয়ঙ্কর উদাহরণ আজ তার নিজের জীবনে এক ভয়ানক সত্য হয়ে দাঁড়িয়েছিল। হরিশঙ্কর রবির দিকে ঘুরে এক শেষ আদেশ দিলেন, রবি, ক্যান্টিন থেকে খাবারের এক সাধারণ প্লেট আনিয়ে এখানে মেঝেতে রেখে দাও। তার গলায় এক অদ্ভুত কঠোরতা ও যন্ত্রণার মিশ্রণ ছিল। রবি কোনো প্রশ্ন ছাড়াই তৎক্ষণাৎ সেই কড়া আদেশ পালন করল। কয়েক মিনিটের মধ্যেই এক পিয়ন সাধারণ খাবার নিয়ে এলো। সে ভয়ে সেই প্লেটটি শানদার কার্পেট বিছানো মেঝেতে রেখে চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে গেল। ঘরে এখন এমন নীরবতা ছড়িয়ে গেল যা কোনো সমাসনের চেয়েও বেশি ভয়ানক ও ভারী ছিল। হরিশঙ্কর লাঠির সাহায্যে ধীরে ধীরে সামনে এগোলেন এবং খাবারের প্লেটের কাছে দাঁড়িয়ে পড়লেন। তিনি নিজের সেই কাঁদতে থাকা মেয়ের দিকে ইশারা করলেন যে এখনও ঘোরের মধ্যে ছিল। ওঠো মেঘা, তিনি এমন কঠোর স্বরে বললেন যাতে কোনো মমতা ছিল না। আজ তোমার সবচেয়ে বড় পরীক্ষার সময় এসেছে। এসো এবং তোমার এই খাবার চুপচাপ গ্রহণ করো। মেঘা নিজের চোখের জলে ভেজা মুখ তুলল এবং সেই সাধারণ প্লেটের দিকে তাকাল। সেই খাবার একদম সেরকম ছিল যেমনটি সে সেই রাতে নিজের পিতার সামনে মেঝেতে ছুঁড়ে ফেলেছিল। তার সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে গেল, যখন সে নিজের মিথ্যে গর্বের জন্য জন্মদাতাকে ভিক্ষুকের মতো অপমানিত করেছিল। তার পুরো শরীর অনুশোচনা ও গভীর লজ্জায় কাঁপতে লাগল। সে বুঝতে পেরেছিল যে তার পিতা তাকে জীবনের সবচেয়ে বড় ও তিক্ত শিক্ষা দিতে চাইছেন। তুমি আমাকে সেই রাতে এটা অনুভব করিয়েছিলে যে একজন মানুষের দাম তার সম্পদ দিয়ে হয়। হরিশঙ্কর নিজের সজল কিন্তু কঠোর চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে বলেছিলে যে যার কাছে ক্ষমতা নেই সে মেঝেতে পড়ে থাকা পোকার সমান। আজ তোমার কাছে না কোনো ক্ষমতা আছে, না সম্পদ, আর না কোনো প্রতিপত্তি। আজ তুমি একদম আমার মতো অসহায় হয়ে গিয়েছ। এখন এই খাবার খাও এবং সেই যন্ত্রণা অনুভব করো যা সেই রাতে আমার হৃদয় সহ্য করেছিল। মেঘার কাছে এখন আর কোনো বিকল্প অবশিষ্ট ছিল না। তার সব গর্ব, সব দম্ভ আজ সেই মার্বেল মেঝেতে পিষ্ট হয়ে গিয়েছিল। সে কাঁপা হাতে ধীরে ধীরে সেই প্লেটের কাছে এগোল।
তার চোখ থেকে অনবরত চোখের জলের ধারা বইছিল, যা সরাসরি ঠান্ডা খাবারের উপর পড়ছিল। সে কম্পিত হাতে খাবারের প্রথম লোকমা তুলে নিজের মুখে দিল। সেই লোকমা তার গলায় তীক্ষ্ণ কাঁটার মতো বিঁধছিল। যেই সে সেই খাবার গিলল, তার সেই সব দমবন্ধ হওয়া, অপমান ও অসহায়ত্ব অনুভব হতে লাগল, যা তার পিতা সেই রাতে সহ্য করেছিলেন। প্রতিটি লোকমার সাথে তার ভেতরের সেই লোভী মানুষটি মরছিল, এবং এক নতুন মানুষ জন্ম নিচ্ছিল, যে অনুশোচনার আগুনে পুড়ে খাঁটি হয়েছে। সে ফোঁপিয়ে কাঁদছিল এবং খাবারের লোকমা মুখে তুলছিল। এই দৃশ্য এত মর্মস্পর্শী ও হৃদয়বিদারক ছিল যে বিশ্বস্ত রবিও নিজের চোখ নিচে নামিয়ে নিল। হরিশঙ্কর চুপচাপ নিজের মেয়েকে মেঝেতে বসে খাবার খেতে দেখছিলেন। তার চোখেও এখন জল এসে গিয়েছিল, কিন্তু তিনি নিজের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখলেন। এটি কোনো প্রতিশোধ ছিল না, বরং এটি আত্মার শুদ্ধির এক যন্ত্রণাদায়ক পদ্ধতি ছিল। ভারতীয় সংস্কৃতি ও প্রাচীন ধর্ম অনুসারে যতক্ষণ না মানুষের পাপের পূর্ণ উপলব্ধি হয়, ততক্ষণ তার উদ্ধার সম্ভব নয়। আজ মেঘা নিজের ভয়ঙ্কর কর্মের সবচেয়ে তিক্ত ও সত্য ফল আস্বাদন করছিল। প্লেটের খাবার শেষ হওয়ার পর মেঘা সেখানেই মেঝেতে শুয়ে পড়ল এবং নিজের হাত দিয়ে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো জোরে কেঁদে উঠল। তার শিসকানি সেই বড় বোর্ডরুমের দেওয়ালে ধাক্কা খেয়ে অদ্ভুত প্রতিধ্বনি সৃষ্টি করছিল। সে নিজের পিতার থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিল, আজ নিয়তি তার থেকে সেই সব সুদ সহ ফেরত নিয়ে নিয়েছে। সম্পদ ও ক্ষমতার নেশা তাকে যে অন্ধত্ব দিয়েছিল, আজ সেই তিক্ত চোখের জল তার চোখের ওপর বাঁধা কালো পট্টি চিরতরে খুলে দিয়েছে। হরিশঙ্কর এক গভীর ও দীর্ঘ শ্বাস নিলেন। তার হৃদয় আজ ভারী ছিল, কিন্তু তার আত্মা এক অদ্ভুত শান্তি পেয়ে গিয়েছিল। তিনি নিজের সেই লাঠিটি তুললেন, যা এত দীর্ঘ সময় ধরে তার সংগ্রামের একমাত্র সাহারা ছিল। রবি, এখন আমার কাজ এখানে পুরোপুরি শেষ হয়েছে, তিনি শান্ত ও ক্লান্ত স্বরে বললেন। এই বিশাল কোম্পানি ও এর কর্মচারীদের দায়িত্ব এখন তোমার মজবুত কাঁধের ওপর। আমার বিশ্বাস যে তুমি একে কখনো দুর্নীতি ও লোভের আড্ডা হতে দেবে না। রবি নিজের চোখ মুছতে মুছতে অত্যন্ত শ্রদ্ধা ও গভীর সম্মানের সাথে মাথা নত করল। আমি আপনাকে কখনো নিরাশ করব না স্যার। আপনার শেখানো ধর্ম ও সত্যের মহান আদর্শই এই কোম্পানির সবচেয়ে মজবুত ভিত হয়ে থাকবে। হরিশঙ্কর তার কথা শুনে এক হালকা হাসি দিলেন এবং তারপর ঘুরে সেই বিলাসী বোর্ডরুমের দরজার দিকে নিজের দুর্বল পা বাড়ালেন। তিনি নিজের সেই মেয়ের দিকে ঘুরে তাকালেন না, যে মেঝেতে পড়ে নিজের অতীতের ভয়ঙ্কর পাপের ওপর গভীরভাবে বিলাপ করছিল। হরিশঙ্কর যখন সেন গ্লোবাল ইন্ডাস্ট্রিজের সেই গগনচুম্বী ভবন থেকে বাইরে বেরোলেন, তখন আকাশ একদম পরিষ্কার ও নীল ছিল। সূর্যের হালকা ও মিষ্টি রোদ তার বলিরেখাযুক্ত মুখকে ভালোবাসায় ছুঁয়ে দিচ্ছিল। তার কাছে এখন কোনো কোম্পানি, কোনো ব্যাংক ব্যালেন্স বা কোনো বিলাসী প্রাসাদ ছিল না। তিনি আরেকবার সেই অবস্থায় ফিরে এসেছিলেন যেখান থেকে জীবন শুরু করেছিলেন, কিন্তু আজ তার মনে কোনো ভয় ছিল না। আজ তিনি সবচেয়ে ধনী মানুষ ছিলেন, কারণ তিনি নিজের সবচেয়ে দামি ধর্ম ও আত্মসম্মান ফিরে পেয়েছিলেন। কয়েক মাস পর কলকাতা শহরে সেই ঝকঝকে কর্পোরেট দুনিয়া মেঘা ও অর্জুনকে পুরোপুরি ভুলে গিয়েছিল। অর্জুন নিজের জালিয়াতির কারণে জেলের এক অন্ধকার কুঠুরিতে সাজা খাটছিল। অন্যদিকে মেঘা, যে একসময় নিজের সম্পদের জোরে ভগবান হওয়ার স্বপ্ন দেখেছিল, এখন সেই বৃদ্ধাশ্রমেই এক সামান্য সেবিকা হিসেবে বিনা বেতনে কাজ করছিল। সে রোজ সকালে সেখানকার বৃদ্ধদের খাবার খাওয়াত এবং তাদের পা মালিশ করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছিল। হরিশঙ্কর এখন একটি ছোট ও সাধারণ বাড়িতে খুব শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করছিলেন। তিনি নিজের জীবনের বাকি দিনগুলো ঈশ্বরের সত্যিকারের ভক্তি ও সমাজসেবার জন্য পুরোপুরি উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি প্রায়ই বিকেলে পাশের এক পার্কে যেতেন এবং সেখানে খেলা করা ছোট শিশুদের দেখে খুব হাসতেন। তার নিজের মেয়ের কথা মনে পড়ত, কিন্তু তিনি জানতেন যে সে যে প্রায়শ্চিত্তের আগুনে পুড়ছে তা তাকে একদিন শুদ্ধ নিশ্চয়ই বানিয়ে দেবে। কর্মের এই অটুট ও প্রাচীন নীতি পুরো পৃথিবীকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয়। জীবনে আমরা যত বড় সাফল্য, সম্পদ বা শক্তি অর্জন করি না কেন, কিন্তু যদি আমাদের ভেতরে করুণা, ধর্ম ও বাবা মায়ের প্রতি সত্যিকারের সম্মান না থাকে, তবে সেই সব সাফল্য মাটির স্তূপের সমান। নিয়তির লাঠিতে কোনো আওয়াজ হয় না, কিন্তু যখন সে নিজের প্রহার করে, তখন মানুষের সব মিথ্যে, নির্মম ও অহংকার এক মুহূর্তে চিরতরে ভেঙে চুরমার হয়ে যায়।